বাস আজকে তো আসতে যাচ্ছে কেন বলো তো? তিলকনগর স্টপেজ এখনো এলো না। এই যে দাদা, দাদা স্কোরটা কি হলো? 217 রানে 4 উইকেট। আরে ভাই, মনে হচ্ছে এবারও ইন্ডিয়া হেরে যাবে। আরে না না, যতক্ষণ আমাদের ক্যাপ্টেন ক্রিজে আছে না, ততক্ষণ আমাদের জেতার চান্স আছে। দেখা যাক। হাই। আজকে তুইও লেট? না ইয়ার, আমি তো টাইমেই এসে গেছিলাম, কিন্তু কি জানি বাসটা লেটে আসছে। থ্যাংক গড যে আজ বাস লেট করেছে। কি জানি আজকে বাস কেন লেট করছে, সব সময় তো টাইমেই আসে না। দেখ না, শহরের ট্রাফিকের ভিড় এত দিন দিন বেড়ে যাচ্ছে যে কে কি করতে পারে বল। এই জন্য বলি বেবি, একটা গাড়ি কিনে ফেল, এই প্রতিদিনের না বাসের ঝামেলাটাই মিটে যাবে। না বাবা না, আমার বাড়ির ইএমআই মেটাতে গিয়েই আমার স্যালারির অর্ধেকটা খরচ হয়ে যায়, তো গাড়ি নিলে আমি শেষই হয়ে যাব। তাহলে তোর বসকে কেন বলছিস না স্যালারি বাড়ানোর জন্য? আর তাছাড়াও তোর কোনো কথাতে তো উনি আর না বলেন না। না না, এমন কিছু না। আরে বাস এসে গেছে। আরে বাসটা ওখানে দাঁড়িয়ে গেল কেন? স্টপ তো এখানে, তাই না? জানি না। চল গিয়ে দেখি আমরা। হ্যাঁ চল। চল। দরজাটা খুলুন। আরে দাদা, দরজাটা খুলুন। এই কেউ খুলছে না তো। এই বাসে এত দুর্গন্ধ কেন? সবাই বাসে ঘুমোচ্ছে নাকি? ব্যাপারটা কি বুঝতে পারছি না কিছু। উদয়, 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 মধু। এরা সবাই তো মারা গেছে। এই অপরাধীদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে ডক্টর সালুকে। একটা নয়, দুটো নয়, বাসের সমস্ত লোককে একসাথে মেরে ফেললো। হ্যাঁ ভাই, জানি না কি সব ঘটছে। সামান্য সামান্য কারণে ঝগড়া, মারামারি, ভেরি ব্যাড। কি হলো, কিছু জানা গেল? না স্যার, এখনো ভেতরে চেকিং চলছে। স্যার, দুটো মেয়ে বেঁচে রয়েছে কিন্তু অজ্ঞান। এখন এদের অবস্থা কেমন? স্যার, এদের কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। কি বুঝলেন? ভেতরে কোনো রেডিয়েশন আছে? না, কোনো রকম রেডিয়েশন নেই। আমি খুব ভালো করে চেক করেছি। তার মানে আমরা ভেতরে যেতে পারি? হ্যাঁ, যেতে পারেন। থ্যাংক ইউ। ব্যাপারটা তো বিষেরই মনে হচ্ছে ডক্টর সালুকে। স্যার, এতগুলো লোককে একসাথে বিষ দিয়ে দিল। আমার তো মনে হয় এই বাসের হাওয়ার মধ্যে বিষাক্ত গ্যাস ছড়িয়ে গেছে, যার কারণে এরা মারা গেছে। সালুকা স্যার, আপনার কি মনে হয় এটা কি গ্যাস হতে পারে? এখন তো পরীক্ষা করার পরই বোঝা যাবে এটা কি ধরনের গ্যাস।
ডক্টর সালুকে হ্যাঁ অভিজিৎ, এটা একটু দেখুন তো। এই গ্রিন কালারের যে সাবস্টেন্সটা রয়েছে, এটা কোনো বিষাক্ত কেমিক্যাল নয় তো? হতে পারে অভিজিৎ। অফিসার্স, দুটো মেয়ের মধ্যে একজনের জ্ঞান ফিরে এসছে। ফ্রেডি, সচিন, তোমরা পুরো বাসটাকে খুব ভালো করে চেক করো। দেখো এই বিষাক্ত কেমিক্যাল কোথা থেকে এলো, চেক করো। শ্রেয়া, স্যার। কথা বলতে পারি ওদের সাথে? হ্যাঁ, কথা আপনি বলতেই পারেন। আপনার শরীর কেমন আছে এখন? আমি ঠিক আছি স্যার, কিন্তু এসব হলো কি করে? এটা তো আপনারাই বলবেন। আচ্ছা, এই বাসটা যখন দাঁড়িয়ে ছিল তখন আপনারা বাসের মধ্যে থেকে কাউকে কাউকে নামতে বা উঠতে দেখেছেন? না স্যার, কেউ ওঠেওনি, কেউ নামেওনি। যখন বাসের দরজাটা খুললাম, ভেতরে ঢুকে দেখলাম সবাই মরে পড়ে আছে। মনে হলো যেন আমরা শ্মশানে ঢুকেছি। আর স্যার, তারপরে আমরা অজ্ঞান হয়ে যাই স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ওনাদের হসপিটালে নিয়ে যান। হ্যাঁ, ডক্টর সালুকে কিছু বুঝতে পারলেন? হ্যাঁ অভিজিৎ, এই দেখো, বিষ চামড়ার ওপরে তার প্রভাব দেখাতে শুরু করেছে। সবার চামড়ার ওপরে সবুজ সবুজ দাগ দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ ডক্টর সালুকে, জানা গেল এত লোক একসাথে কি করে মরলো? হ্যাঁ দা, আমি টেস্ট করে নিয়েছি। এই যে জায়গায় জায়গায় চামড়াটা সবুজ হয়ে গেছে না, এটা ল্যাসকট স্যান্ডেল নামে বিষাক্ত গ্যাসের কারণে হয়েছে। ওই গ্যাসের কারণে মৃত্যু হয়েছে এদের। ল্যাসকট স্যান্ডেল? এটা আবার কি ধরনের গ্যাস? একটি খুবই মারাত্মক এবং কম পাওয়া যায় এরকম গ্যাস। এটা এরকম একটা বায়োকেমিক্যাল এজেন্ট যেটা সহজে কেউ পায় না। সহজে পাওয়া যায় না? তার মানে শহরের মধ্যে খুব কমই ল্যাবরেটরি আছে যেখানে এই ধরনের কেমিক্যালটা পাওয়া যায়। মাত্র 4-5টা ল্যাবে এটা পাওয়া যায়, তার লিস্ট তোমাকে দিয়ে দেবো। থ্যাংক ইউ ডক্টর সালুকে। আর একটা কথা, এই গ্যাসটা যেহেতু হাওয়ার মধ্যে মেশে তাই খুব ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। কিন্তু যদি এটা জোর হাওয়ার সঙ্গে ছড়ানো যায়, যেমন ধরো পাখা কিংবা এসি, তাহলে এটা খুব কম সময়ের মধ্যে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। পাখা অথবা এসি? বাসও তো এসি বাস ছিল। এক্স্যাক্টলি তো। আর আতঙ্কবাদীরা এই কথাটা জানতো, সেই কারণে এসি বাস ঠিক করেছে, যাতে এই বেচারারা বাঁচার সুযোগ না পায়। আরও একটা ব্যাপার, যদি এই গ্যাস কোনোভাবে মানুষের শরীরে ঢুকে যায়, তাহলে 7 থেকে 10 মিনিটের মধ্যে তার মৃত্যু তো নিশ্চিত। স্যার, যেই এটা করেছে অনেক বড় উদ্দেশ্য আর প্ল্যানিং করে করেছে। একবার যদি জানতে পারা যায় যে এই কেমিক্যাল এসেছে কোথা থেকে, কোন ল্যাবরেটরি থেকে, তাহলে উদ্দেশ্যও বোঝা যাবে। কি জানতে পারলে? সমস্ত ল্যাবকে ইনফর্ম করেছি, যখনই জানা যাবে কেমিক্যালস কোথা থেকে গায়েব হয়েছে ওরা আমাদের ইনফর্ম করে দেবে। স্যার, আমি মোটামুটি প্রত্যেক প্যাসেঞ্জারের ডিটেলস চেক করলাম। নিজেদের মধ্যে কারোর কোনো সম্পর্ক নেই, প্রত্যেকেই আলাদা আলাদা জায়গায় কাজ করতেন। কেউ ব্যাংকার, তো কেউ ডক্টর, তো কেউ অ্যাকাউন্টেন্ট। যদি একটাই জিনিস ওদের মধ্যে কমন ছিল, তাহলে সেটাই যে ওরা একই বাসে ট্রাভেল করছিল। আমার তো মনে হচ্ছে এর পেছনে কোনো আতঙ্কবাদী সংগঠনের হাত রয়েছে, যারা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে চাইছে। আতঙ্কবাদী সংগঠন? স্যার, বম ব্লাস্টের পরে এটা নতুন কি নীতি নিল ওরা? আজ তো বাসের মধ্যে হয়েছে, কাল তো শহরের যে কোনো জায়গায় ঘটতে পারে, যে কোনো জনবহুল এলাকায়। স্যার, ডক্টর সালুখে বলছিলেন যে ওই কেমিক্যালটা হাওয়ায় ছড়িয়ে পড়ে। হতে পারে ওই কেমিক্যালটা বাসের এসির মাধ্যমে ছড়ানো হয়েছে। হতে পারে। আর এটাও হতে পারে যে কোনো একটা ব্যাগের মধ্যে জিনিসটা রাখা ছিল। হ্যাঁ স্যার, আর ওই ব্যাগটা বাসের মধ্যে রেখে পরে স্টপে ওরা হয়তো নেমে গেছিল। ওই বাসের টিকিটের মেশিনটা নিয়ে এসো, দেখো কত লোক ছিল বাসের ভেতরে। স্যার, এটাও তো হতে পারে ওই আতঙ্কবাদী সুইসাইড স্কোয়াডের হতে পারে। আর প্যাসেঞ্জারের মধ্যে ও নিজেও মরে গেছে। হতে পারে। বাসের ভেতর যতজন লোক ছিল তাদের সবার বডি শনাক্ত হয়েছে? না স্যার, এখনো কিছুটা বাকি। স্যার,
সব শুদ্ধ ৩৫ জন লোক ছিল বাসে। ৩৫ জন, আর আমরা লাশ পেয়েছি ২২ জনের। তার মানে ১৩ জন লোক বাস থেকে নিচে নেমেছিল। আর স্যার, বাস যেখান থেকে ছেড়েছিল সেখান থেকে তিলকনগর, যেখানে বাস পাওয়া গেল, টোটাল 5টা বাস স্টপ ছিল। তাহলে ১৩ জনের ব্যাপারে খোঁজ নিই, যারা 5টা স্টপেজে নেমেছিল। বাসটাকে খুব ভালো করে পরীক্ষা করতে হবে, আর বাসের ভেতর যে ব্যাগগুলো পাওয়া গেছে সেগুলো চেক করতে হবে। স্যার, এই হলো যতীন। গাড়ির প্রত্যেকটা কল কবজার প্রচুর জ্ঞান আছে এর। যতীন, বাসের এসিটাকে খুব ভালো করে চেক করো, দেখো কোনো গন্ডগোল নেই তো। ওকে স্যার। এসির ভেন্টিলেশন চেক করো, দেখো কোনো সবুজ রঙের কিছু পাও কিনা। সবকিছু খুব সাবধানে চেক করবে। 22 জন লোকের মৃত্যু হয়েছে, অনেক কিছুই ঘটতে পারে। রেডি, এক মিনিট। এই পারফিউমের প্যাকটায় কিছু গড়বড় থাকতে পারে, এদিকে দাও। না, বোতল দেখছি একদম কানায় কানায় ভর্তি, এতে ওই কেমিক্যালটা নেই। স্যার, এই ব্যাগগুলোতে তো কিছু নেই। স্যার, এদিকেও কিছু পাইনি। না স্যার, কিছুই নেই। অদ্ভুত ব্যাপার, সমস্ত জিনিসপত্র চেক করা হয়ে গেল, কিন্তু কেমিক্যালটার কোনো নামগন্ধ পাওয়া গেল না। আচ্ছা, বাসে কি কিছু পাওয়া গেল? স্যার, এসিতে তো কিছু পাওয়া গেল না। আশ্চর্য, বাসে যদি না থাকে তাহলে গ্যাস এলো কোথা থেকে? ওই এয়ার ফিল্টার চেক করেছো? ইয়েস স্যার, কিছু পাওয়া যায়নি স্যার। এসির মাধ্যমে ওই বিষাক্ত গ্যাস যদি বাসের ভেতর না এসে থাকে তাহলে ওই গ্যাস এলো কোথা থেকে? হ্যাঁ দয়া। আচ্ছা, কিছু পেলে কি বাসে? বাসে কিচ্ছু নেই, এসি কি চেক করেছো? কিন্তু ওই কেমিক্যাল কোথাও না কোথাও থেকে তো ঢুকেছে, তাই না? হ্যাঁ, ওকে, যদি কিছু জানতে পারো ফোন করবে আমায়। এটা কিভাবে সম্ভব স্যার? কেমিক্যাল না তো বাসে আছে না জিনিসপত্রে, তাহলে এই কেমিক্যালটা এলো কোথা থেকে? এই কেমিক্যাল এসেছে তো আশেপাশে থেকে নিশ্চয়ই। কেমিক্যালটা যদি গ্যাস ফর্মেই থাকে তাহলে হতে পারে কেউ কেমিক্যালটাকে ছোট কোনো বোতলে নিয়ে এসেছিল। ব্যাগগুলো আবার চেক করো তো। স্যার, এই ব্যাগটার মধ্যে কিছু আছে। দেখি, 1 মিনিট ছেড়ে দাও। এই দেখো,
তাহলে এটাই সেই বোতল যাতে কেমিক্যাল রাখা ছিল। স্যার ব্যাগের ভেতরেও সবুজ রং লেগে রয়েছে। স্যার বোতলটা তো দেখে মনে হচ্ছে কোনো অর্ডিনারি বোতল, আর বোতলের ভেতরে কেমিক্যাল হাত দিয়ে ঢালা হয়েছে। আচ্ছা, সিট নাম্বার 16-তে কে বসেছিল? স্যার স্যার সিট নাম্বার 16-তে ওই রাজেশ আছে স্যার। রাজেশ? তাহলে রাজেশই সন্ত্রাসবাদী? না না, এমন হতে পারে না। আমার ছেলেরা আতঙ্কবাদী হতে পারে না। দেখুন, আমরা এটা বলছি না যে আপনার ছেলে আতঙ্কবাদী। আমরা শুধু এটা বলতে চাইছি আপনার ছেলে রাজেশের ব্যাগ থেকে আমরা ওই বিষাক্ত গ্যাসের বোতলটা পেয়েছি। না, নিশ্চয়ই কেউ ওই বোতলটা আমার রাজেশের ব্যাগে রেখে দিয়েছে। আমার ছেলেটা তো খুব ভোলা ভালা ছিল স্যার। আমার ছেলেটা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল স্যার। স্যার বিশ্বাস করুন, ও এরকমটা হতে পারে না। এরকমটা হতেই পারে না স্যার, হতেই পারে না। স্যার, ভেতরেও কিছু পাওয়া গেল না। দেখেছেন স্যার, দেখেছেন? এখন বিশ্বাস করলেন তো যে আমরা ভদ্রলোক? বাবা, একে তো ছেলের মৃত্যুতে আমরা শেষ হয়ে গেছি, আর তার উপরে এরকম একটা অভিযোগ। আপনারা কিন্তু আমাদের ভুল বুঝছেন। আমরা আপনাদের অপবাদ দিচ্ছি না, শুধু জিজ্ঞাসাবাদ করছি। আপনারা একবারও ভাবেন না তাই না যে আপনাদের এই জিজ্ঞাসাবাদ কারুর মনে আঘাত করতে পারে? তুমি কে? মেঘা, রাজেশের বান্ধবী। অফিসার, কিছু জানতে পেরেছেন? মানে রাজেশ আর ওর বন্ধুদের মৃত্যুর জন্য কে দায়ী? কি ওই বাসে রাজেশের বন্ধুরাও ছিল? হ্যাঁ, ওই বাসে তোর 7 জন বন্ধু ছিল যারা ওর সাথে অফিসে কাজ করত। কোথাও এইসব যা হয়েছে এই সব কিছুর পেছনে অফিসের শত্রুতা নেই তো? কিন্তু স্যার, যদি রাজেশের অফিসে এরকম কোনো প্রবলেম থাকতো তাহলে ও আমাকে বলতো, সেটা ও নিশ্চয়ই আমাকে বলতো। এই অ্যাসথামার পাম্পটা কার? রাজেশের। কি রাজেশের আস্থামাও ছিল? হ্যাঁ স্যার, খুব সিরিয়াস অ্যাস্তমা ছিল। কিন্তু আস্থামার পেশেন্টরা এই ধরনের পাম্প সবসময় তো নিজেদের সঙ্গেই রাখে। আগে কিন্তু স্যার, আমরা রাজেশের ব্যাগে বা ওর পকেটে অ্যাসথামার তো কোনো পাম্প পেলাম না। সেটা কি করে হতে পারে স্যার? আমার ছেলে রাজেশ অ্যাস্তমার পাম্প ছাড়া বাড়ির বাইরে বেরোতই না। এটা তো এক্সট্রা, এমার্জেন্সির জন্য ঘরে রাখা ছিল। আচ্ছা, এরকমটা নয়তো ওই ব্যাগটা রাজেশের ছিলই না, ব্যাগটা চেঞ্জ করা হয়েছিল? হ্যাঁ স্যার, উনি ব্যাগ বদলে দিয়ে তিলকনগরের একটা বাস স্টপ আগে, মানে শ্যামনগর বাস স্টপে হয়তো নেমে গেছিল। অভিজিৎ, আন্দাজটা একদম ঠিকই ছিল। ওই বিষাক্ত কেমিক্যালটা এই বোতল থেকেই দেওয়া হয়েছিল। স্যার, এই ছোট বোতলের 22 জন মারার মতন ক্ষমতা রয়েছে। মগজ বড় না মোষ? কি ভাই, কোন চিন্তায় ডুবে গেলি? মসি তো বড় হয় না। দেখ, মগজ তো ছোট্ট একটা মাথাতেও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু মোষকে রাখার জন্য এত বড় একটা খাটালের প্রয়োজন হয়। স্যার কি বুদ্ধি আপনার। হয়েছে তো, আগে একজন ছিল, এখন 2 জন হয়েছে। স্যার, এটা কাজ কি করে করে? দেখো, এই বোতাম একটা তার দিয়ে এই ব্যাটারির সঙ্গে জোড়া আছে। যখন এই বোতামটা চাপা হয়েছিল, এই তারটা গরম হতে শুরু করে। এত গরম হয়ে গেছিল যে পরে এটা ডিসকানেক্ট হয়ে গেছিল, ভেঙে গেছিল। আর যখন এটা পুড়তে শুরু করে তখন ধীরে ধীরে এর ভেতরের গ্যাস বাইরে বেরিয়ে আসে আর সবকিছু ধ্বংস করে দেয়। এই বোতামটা চাপা আর গ্যাস বেরোবার মধ্যে কতটা সময় লাগে ডক্টর সালুকে? 60 থেকে 90 সেকেন্ড। তার মানে রাজেশের কাছে 90 সেকেন্ড ছিল এই কাজটা করবার জন্য। তার মানে এই রাজেশ তিলকনগরের এক স্টপ আগেই নেমে যেতে পারতো, তাহলেও বাসে বসে থাকলো কেন? এই রাজেশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, তাই না? হ্যাঁ স্যার, কোনো এমআরপি কোম্পানিতে কাজ করতো আর মহেশনগরে থাকতো। স্যার,
আমি শহরের প্রত্যেক কটা ল্যাবেই খোঁজ নিলাম, কোথাও কোনো কেমিক্যাল চুরি হওয়ার কোনো খবর নেই। কোথা থেকেও চুরি হয়নি, তাহলে ওই বিষাক্ত কেমিক্যাল রাজেশের ব্যাগে এলো কি করে? এখানে আশেপাশে তো কিছু দেখা যাচ্ছে না, না কোনো পানওয়ালা না কোনো চাওয়ালা। কাকে জিজ্ঞাসা করা যায়? স্যার ওই যে সামনে রাস্তার ওই পারে ওই পেপারওয়ালা দেখতে পাচ্ছি, ওকে গিয়ে জিজ্ঞেস করি। চলো। শোনো একটু, তুমি কাল সকালবেলা 8:30 থেকে 8:45 মধ্যে কোনো লোককে দেখেছো এই ব্যাগ নিয়ে এসেছিল, এই বাস থেকে নেমেছিল? 8:30 9টার মধ্যে? আরে হ্যাঁ স্যার, ওই সময় তো এখানে কি সুন্দর শুটিং চলছিল স্যার। তা ওটা ছেড়ে কে এই দিকে তাকিয়ে থাকবে বলুন? শুটিং? কিসের শুটিং? স্যার ওই সিরিয়াল আসছে না, কি নাম জানি ওটার, সাজান সাজনি কা প্যার, ওরই শুটিং চলছিল স্যার। কোথায় হচ্ছিল শুটিংটা? শুটিং দেখাচ্ছি স্যার, আসুন দেখাচ্ছি। শুটিং এখানে চলছিল স্যার। ওইদিকে হিরো দাঁড়িয়ে ছিল আর এইদিকে হিরোইন। কি সুন্দর ডায়লগ বলছিল স্যার, দেখে তো মজাই হচ্ছিল স্যার খুব। হিরোইন এখানে আর হিরো এখানে দাঁড়িয়ে ছিল, আর এই বাস স্টপটা এক্স্যাক্টলি তার পিছনে। আচ্ছা এটা বলো যে ক্যামেরা কোথায় ছিল? কি স্যার, যখন হিরো হিরোইন এদিকে দাঁড়িয়ে আছে তো ক্যামেরা তো ওইদিকেই দাঁড়িয়ে থাকবে না স্যার? ক্যামেরা ওদিকে, হিরো হিরোইন এখানে, আর ঠিক পিছনে বাস স্টপ। হয়তো বাস থেকে নামা যাত্রীদের ক্যামেরায় দেখা যাবে। হ্যাঁ, সেটা হতে পারে। শুটিংটা কতক্ষণ চলেছিল? আরে স্যার ব্যাপারটা হলো কি, ডাইরেক্টরটা না খুব খুঁতখুঁতে, প্রত্যেকটা কথায় কাট কাট কাট, এক ডায়লগ 2-2.5 ঘন্টা ধরে। ঠিক আছে ঠিক আছে, কি নাম যেন বললে সিরিয়ালটা? হ্যাঁ স্যার, আমারও মনে হচ্ছে আপনিও শুটিং দেখতে চান। স্যার ওই পাশের গলি আছে না, ওখানে শুটিং চলছে স্যার, গিয়ে দেখুন না স্যার। চলো। রাহুল, রাহুল আমি তোমাকে ভালোবাসি রাহুল। তাহলে ছেড়ে দাও ওই পৃথিবীকে, ভুলে যাও সবকিছু আর চলে আসো আমার বুকে। আসছি। কাট কাট কাট, এটা তোমরা কি করছো দুজনে? এই 18 নম্বর টেক ছিল, এই শটটার জন্য যদি সারাদিন চলে যায় তাহলে প্রডিউসার তো আমার ব্যান্ড বাজিয়ে দেবেন। সরি স্যার, কিন্তু ওর ওজনটা এতটাই বেশি যে আমি ব্যালেন্স রাখতে পারি না। আমার ওজন মোটেই বেশি নয়, যদি তুমি জিমে যেতে না তাহলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। ডিরেক্টর সাহেব, আপনার সাথে কিছু কথা আছে। নাও, এখন এরাও আমার সঙ্গে কথা বলবে, বলুন কি বলতে চান? আমরা সিআইডি থেকে এসেছি। আপনারা সিআইডি থেকে? কিন্তু স্যার আমার কাছে এখানে শুটিং করার পারমিশন আছে। এই যে দেখুন স্যার, এই যে চিঠি। এটা দরকার নেই, আমরা এখানে অন্য একটা কারণে এসেছি। সেটা কি স্যার? কালকে আপনারা সামনের বাস স্টপে শুটিং করছিলেন না? হ্যাঁ, ওর সামনের রাস্তাটায়। তাহলে তো আপনি জেনেই গেছেন, কাল ওখান দিয়ে যাওয়া একটি বাসে 22 জনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমি পেপারে পড়েছি, খুব খারাপ হয়েছে ব্যাপারটা। আমরা আপনাদের শুটিং এর ফুটেজ দেখতে চাই। হয়তো আপনাদের শুটিং এর ফুটেজে ওই বাসটা দেখা গেছে। আগে নিশ্চয়ই, আমরা যদি আইনের কিছু সহায়তা করতে পারি তাহলে এর থেকে গর্বের আর কি হতে পারে আমাদের জন্য। আসুন। আমাদের কাছে দুটো রাস্তাই আছে, কি? হয় আমাদের পালিয়ে যেতে হবে, না হলে আত্মহত্যা করতে হবে। আত্মহত্যা? কি করতে পারি আর? তুমি কি পাগল হয়ে গেছো? এটা সম্ভব নয়। এক সেকেন্ড পজ করো। ওই বাসটাই স্যার, সিয়া ট্রাভেলসের। এবার আগে প্লে করো। পজ করো। এর হাতেও একেবারে সেই ধরনের ব্যাগ যেরকম রাজেশের ছিল। এর ফটো সব পেপারে আর নিউজ চ্যানেলে দিয়ে দাও, কেউ তো চিনতে পারবে ওকে। আবার প্লে করো। এই লোকটা রাস্তা থেকে গলির ভিতরে ঢুকেছিল। চলো গলিতে গিয়ে দেখি।
এই গলিটায় এসেছিল না ওই লোকটা? হ্যাঁ, গলি তো এইটাই। আরে কিন্তু এই গলি তো সামনে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, ডেড এন্ড। হতে পারে ও এই বিল্ডিংগুলোরই কোথাও থাকে বা এখানে এসেছিল। একটা কাজ করো, তোমরা বিল্ডিংগুলোতে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, ততক্ষণে আমি রাস্তার লোকেদের জিজ্ঞাসা করি। আরে ভাই, তুমি কি রোজই দোকানটা এখানে লাগাও? হ্যাঁ স্যার, সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত আমি এখানেই বসি। তাহলে তো তুমি কাল সকালে নিশ্চয়ই একটা লোককে এখানে ঢুকতে দেখেছো। তার হাতে একটা ব্যাগ ছিল। আপনি সিআইডি। কাল সকালের কথা বলছেন? 8:30 থেকে 8:45-র মধ্যে। না স্যার, আমি দেখিনি। স্যার, সব বিল্ডিং এর ওয়াচম্যানদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বলছে তারা এরকম কোনো ব্যাগওয়ালা লোককে দেখেইনি, আর না তো এরকম লোক এখানে থাকে। অদ্ভুত ব্যাপার, সামনে রাস্তাটা বন্ধ, কোনো বিল্ডিং এ যায়ও নি, তাহলে এই গলিটা ঢুকলো কেন? স্যার এমনটা নয় তো ওই লোকটা গলির ভিতরে ব্যাগ লুকোতে এসেছিল? ব্যাগ লুকাতে? হ্যাঁ স্যার, লোকটা বাস থেকে নেমেই ওইটা ভেবেছিল ব্যাগটা কোথাও লুকোতে হবে, যাতে ওর ওপরে কেউ সন্দেহ না করে। হ্যাঁ সচিন, শোনো, এর ভেতরে কোনো ব্যাগ পেয়েছো? না স্যার, কাল তো আমি আসিনি, আমার শরীর খারাপ ছিল। তার মানে কালকের ময়লা এখনো এখানেই আছে, চেক করো। পেয়ে গেছি স্যার, এই হলো সেই ব্যাগ। সাবধানে, ভেতরে কিছু থাকতে পারে। ও, এই হলো রাজেশের আস্থামা পাম্প। এই ব্যাগটা রাজেশেরই। স্যার, ডক্টর সারিকা রাজেশের ব্যাগের ওপর থেকে একজন বিশেষ ব্যক্তির আঙুলের ছাপ পেয়েছেন। আচ্ছা, সে কে? স্যার, মুন্না নামের এক পুরনো অপরাধী 2 বছর আগে বন্দুকের স্মাগলিং করতে গিয়ে ধরা পড়েছিল। মুন্না? পঙ্কজ, কম্পিউটারে ডেটা চেক করো, বের করো এই মুন্নার ইতিহাস। মুন্না? স্যার, মুন্না বহুত দিন ধরেই সব প্ল্যানিং করেছে। রাজেশের উপর নজর রাখতো, আর ঠিক রাজেশের মতো একটা ব্যাগই বাজার থেকে কিনেছিল, যাতে সেটা পাল্টে দিতে পারে। স্যার, এটা দেখুন। স্মাগলিং ছাড়াও মুন্না সুপারি নিয়ে খুনও করে, কিন্তু ওর কোনো অ্যাড্রেস নেই। স্যার, একজন হরিয়া নামের লোকও মুন্নার সঙ্গে আগে কাজ করত, আমি জানি ওকে, পরে ও ইনফর্মার হয়ে যায়। ভেরি গুড, ফোন লাগাও ওই হরিয়াকে, মুন্নার খোঁজ খবর পাওয়া যাবে। স্যার। স্যার, এই মুন্না তো একজন সুপারি কিলার, এই আতঙ্কবাদীদের সাথে যোগাযোগ হলো কি করে? পয়সার লোভ দেখিয়েছে, ব্যাস হয়ে গেল, সুপারি কিলার থেকে আতঙ্কবাদী। স্যার, তার মুন্নার খোঁজ খবর পেয়ে গেছি স্যার। কোথায়? পেপার বাড়ির কোথাও একটা আড্ডা কেটে বসেছে ও। পেপার ওয়ারি? এই মুন্নাকে ঘুম পাড়াবার সময় এসে গেছে। মুন্না একটা আতঙ্কবাদী, সাবধানে, বিপদ হতে পারে। স্যার, এসো। কেউ নেই স্যার। কেউ নেই?
স্যার এই মুন্না তো ঠিক সময় মতো কেটে পড়েছে। হ্যাঁ, অপরাধী সবসময় অপরাধ করে নিজের ঠিকানা বদলে ফেলে। একটা কাজ করো, পুরো ঘরটাকে সার্চ করো, নিশ্চয়ই কিছু না কিছু ফেলে গেছে ও। স্যার নিখিল, কিছু পেলে তুমি? স্যার এই প্যাডের উপর কিছু একটা লেখা হয়েছিল কিন্তু কিছু বোঝা যাচ্ছে না ভালো করে। এটাকে নিয়ে নাও, দেখো যদি কোনো কাজে লাগে। স্যার হ্যাঁ শ্রেয়া, হ্যাঁ বলো। স্যার স্যার বাসের টিকিট পেলাম। একটা ব্যাপারে তো শিওর হওয়া গেল যে ওই ব্যাগটা মুন্নাই ওই বাসে রেখেছিল। ওই বাসের টিকিট এটা, আর টাইম আর ডেটটাও ম্যাচ করছে। কিন্তু এটা কি, মুন্নাই বাসে ইন্দিরানগর থেকে উঠেছিল, এখান থেকে নয়। কিন্তু স্যার মুন্নার এনডি নগরে যাওয়ার কি দরকার ছিল? ওর তো পিপাটবাড়ি বাস স্ট্যান্ডে গেলেই সুবিধে হতো। সেটা এই জন্য যে হয়তো মুন্না এনডি নগরে কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। এই নোটপ্যাড থেকে এনডি নগরের একটা বাড়ির অ্যাড্রেস পেয়েছি স্যার। এনডি নগর, আমাদের পরের লক্ষ্য এনডি নগরের এই বাড়িটা। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। স্যার দরজা খোলা আছে, মনে হয় মুন্না ভেতরেই আছে। সাবধানে। স্যার মদের গন্ধ আসছে। মাই গড, মাই গড। সাবধানে। স্যার মনে হয় বেশি মদ খেয়ে বাথটাবে বেহুশ হয়ে গেছিল। না নিখিল, ও মারা গেছে। এ তো মুন্না নয়, তাহলে কে? স্যার এর নাম হলো সানি। এর পাশ থেকে ড্রাইভিং লাইসেন্স পেলাম। সানি? মুন্নার মতো লোকের কাছে সানির অ্যাড্রেস এলো কি করে? একটা কাজ করো, পুরো ঘরটা ভালো করে খুঁজে দেখি আমরা কিছু পাই কিনা। এগুলো কি রণবিজয়?
এও তো এই বাসে ছিল না, এও তো মারা গেছে। স্যার ফটো দেখে তো মনে হচ্ছে যে এই সানি আর রণবিজয় একে অপরকে চিনতো, আর মনে হয় খুব ভালোই বন্ধুত্ব ছিল। এরা কত ভালো বন্ধু ছিল সেটা রণবিজয়ের পরিবারের লোকেরাই বলতে পারবে। সানি আর রণবিজয় ছোটবেলার বন্ধু ছিল। ছোটবেলার বন্ধু? হ্যাঁ, 5 জনে স্কুল আর কলেজে একসাথেই পড়েছিল। 5 জন মিলে? মাসিমা, আপনি কোন 5 জনের কথা বলছেন? সানি আর রণবিজয়ের আরো 3 জন বন্ধু ওই বাসেই ছিল, অমিত, উদয় আর রাজেশ। রাজেশও এদের সবার বন্ধু ছিল? তার মানে এটা কোনো আতঙ্কবাদী হামলা নয়। আমার তো এটা মনে হচ্ছে যে কেউ এদের সবাইকে এইভাবে মেরেছে। কে মেরেছে এদেরকে? এদের তো কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। দেখুন, কারোর না কারোর সঙ্গে তো শত্রুতা ছিলই, না হলে খুনি এইভাবে ওদের মারতো না। এই 5 জনের অতীতকে এবার ঘেঁটে দেখতে হবে। স্যার, সালুকে স্যারের রিপোর্ট এসে গেছে। স্যার, এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে সানির বাথটাবে ডুবে যাওয়ার কারণ মদ নয়, ড্রাগস, যেটা সানির রক্তে পাওয়া গেছে। ড্রাগস? মানে সানি মদ খেত না? না। তবে কি সানি ড্রাগস নিত? না বিনীত, রিপোর্টে পরিষ্কার লিখে দেওয়া আছে সানিকে ওই ড্রাগ ইঞ্জেকশন ওর ঘাড়ের পেছন দিকটা দেওয়া হয়েছিল। কোনো মানুষ ড্রাগ নিলে হয় কবজিতে দেবে, না হলে হাতে দেবে। ঘাড়ের পেছনে এমন কিছু একটা হয়েছে যে মুন্না সানির দরজাটা খটখট করেছিল, সানি দরজাটা খুললো, ভেতরে যাওয়ার জন্য পেছন দিকে ঘুরলো, তো মুন্না ওই ড্রাগের ইঞ্জেকশনটা ওর ঘাড়ের পেছন দিকটা ঢুকিয়ে দিল। সানি অজ্ঞান হয়ে পড়ে গেল। মুন্না ওকে তুলল আর বাথটাবের জলে ডুবিয়ে মেরে ফেললো। চারিদিকে মদ ছড়িয়ে দিল যাতে সবার মনে হয় যে এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। যেমনভাবে মার্ডারটাকে অ্যাক্সিডেন্টে রূপ দেওয়া হয়েছে, ঠিক তেমন করেই বাসের ঘটনাটাকেও আতঙ্কবাদী রূপ দিয়েছে। আমরা ভাবছিলাম যে এর পেছনে কোনো আতঙ্কবাদী সংগঠনের হাত আছে, কিন্তু আসলে এটা খুন। সানির মৃত্যু হয়েছে 6টা থেকে 7টার মধ্যে, মানে 6টা থেকে 7টার মধ্যে। সানিকে খুন করার পরে মুন্না এনডি নগরের বাস স্ট্যান্ডে পৌঁছয়, আর ও ওখান থেকে 7:45টার বাস ধরে, আর সুযোগ বুঝে রাস্তায় ওই কেমিক্যালের ব্যাগ রাজেশের ব্যাগের সাথে পাল্টাপাল্টি করে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। চমকে দেওয়ার মতো খবর পেয়েছি। সেটা কি? স্যার, 5 বছর আগে এই সানি একটা খুনের কেসে ধরা পড়ে, কিন্তু আসল সময়েই সাক্ষীরা কোর্টে এসে হাজিরা দেয় না, আর সানি মুক্তি পেয়ে যায়। আচ্ছা, ওই সাক্ষীদের মধ্যে ওই রণবিজয় আর ওর 3 বন্ধু ছিল না তো? হ্যাঁ স্যার, ওরাই ছিল। ঠিক বলেছেন আপনি। খুন কার হয়েছিল? কোনো মনিকা নামের একটি মেয়ে। মনিকা? তার মানে খুনি ওই মনিকার কোনো বন্ধু বা আত্মীয় হবে, যে ওর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। এখন সিআইডির এসে কি লাভ? আমার মনিকাকে তো ন্যায় দিতে পারেননি আপনারা। তাই এখন আপনার স্বামী খুন করে বদলা নিচ্ছে। কি বলছেন আপনারা? সত্যি কথাই বলছি। একবার ডাকুন তো ওনাকে। কোত্থেকে ডাকবো? মারা গেছেন উনি। কি? উনিও মারা গেছেন? আগে হ্যাঁ, একজন বয়স্ক বাবার কাঁধে এত শক্তি হয় না যে জোয়ান মেয়ের মৃত্যুর বোঝার সাথে আইনের অন্যায়ের বোঝাও সইতে পারে। যখন আইন আমার মনিকার খুনিকে মুক্ত করে দেয়, উনি সেটা সহ্য করতে পারেননি, আত্মহত্যা করেছেন উনি। খুবই অন্যায় হয়েছে আপনার সাথে। প্লিজ নিজেকে একটু সামলান। দেখুন ম্যাডাম, আপনাদের ফ্যামিলির সঙ্গে যা যা ঘটেছে তার জন্য সত্যি আমরা খুব দুঃখিত।
প্রথমে আপনাদের মেয়ে মনিকা, আর তারপর আপনার স্বামী। আসলে ব্যাপার হচ্ছে এমন কেউ একজন আছে যে মনিকার খুনি আর তার বন্ধুদেরকে মারছে। মনিকার খুনি মারা গেছে? সেটা কে করলো? আমরাও এটাই খোঁজার চেষ্টা করে যাচ্ছি। নিশ্চয়ই কেউ মনিকার আত্মীয় হবে। না, কিন্তু যেই এটা করে থাকুক আমি তাকে আশীর্বাদ করছি। কেউ অন্তত আছে যে আমার মেয়ের খুনের বদলা নিচ্ছে। ও শুধু আপনার মেয়ের খুনিকেই নয়, অনেক নিরপরাধ মানুষকে শিকার বানিয়ে ফেলেছে। যদি এরকম মানুষকে আপনি আশীর্বাদ করেন তাহলে মাসিমা, আমার মনে হয় না এটা ভালো হবে। ম্যাডাম, মনিকার কোনো ভাই আছে? আগে না, ও আমাদের একমাত্র সন্তান ছিল। তাহলে এটাও হতে পারে যে আপনার মেয়ে মনিকা কাউকে ভালোবাসতো। হ্যাঁ, ও আর সঞ্জয় একে অপরকে খুব ভালোবাসতো। ওদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ও তো খুব ভালো ছেলে, ও এমনটা করতে পারে না। সে কতটা ভালো সেটা তো আমরা খোঁজ নেবই। সঞ্জয়, এসব এসব কি বাজে কথা বলছো মুন্না তুমি? সব টাকা তো আমি তোমায় দিয়ে দিয়েছি। সঞ্জয় বাবু, সব নয়, অর্ধেক টাকা। মানেটা কি? মানে ওই সব টাকা 4 জনকে হত্যা করার জন্য দেয়া হয়েছিল। ওর সাথে আরো 18 জন মারা গেছে। ওদের কি, ওরা কি এমনি এমনি মরে গেছে? দেখো মুন্না, এটা তো ব্ল্যাকমেল করছো তুমি। বেইমানির ধান্দায় তুমি আদর্শ খুঁজছো। আমার টাকা চাই, টাকা। দেখো মুন্না, তুমি তুমি শুরু থেকেই জানতে যে প্ল্যানের হিসেব মতো বাসে যতজনই লোক থাকবে তারা তারা সবাই মারা যাবে, যাতে ওই 4টে বন্ধু মারা যেতে পারে। আর পুলিশ এটা একটা আতঙ্কবাদী হামলা যাতে ভাবে। এখন আমার কাছে আর টাকা নেই। তুমি তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ঠিক আছে, কোনো ব্যাপার না, সব প্রমাণ আছে আমার কাছে। পুলিশ তোমার কাছে পৌঁছাতে বেশি সময় নেবে না। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? দেখো, এটা ঠিক করছো না। কি ঠিক আর কি ভুল এটা তো আগে ভাবা উচিত ছিল। ঠিক বলেছ, আমার প্রথমেই ভাবা উচিত ছিল। কি করছো সঞ্জয়? আমাকে মেরো না। না 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 মুন্না, না, হাত উপরে। আমাকে মেরো না। যে লোকটা 22 জনকে মারতে পারে সে কি তোকে মারতে পারে না? সঞ্জয়, আমাকে মেরো না। সিআইডি, দাঁড়া 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 বলছি। আমি কিছু করিনি স্যার। স্যার, ওই গুন্ডা মুন্না করেছে। বলুন, বাসে বসে থাকা লোকগুলোকে মেরে ফেললো। আমরা সব জানি তুই করেছিস এসব। মনিকার খুনের প্রতিশোধ নিতে চাস তুই, তাই না? না স্যার। চাস না? হ্যাঁ, আমি করেছি এসব। কি করতাম আমি? ওরা আমার কাছ থেকে আমার ভালোবাসা, আমার জীবন, আমার মনিকাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিল। বিয়ে হওয়ার কথা ছিল আমাদের। খুনের বদলে খুন, এটা আবার কোথাকার নীতি? প্রতিশোধের নেশাতে তুমি এটা ভুলে গিয়েছিলে যে যাদেরকে তুমি খুন করেছো তারাও কারোর জীবন ছিল, কারোর ভালোবাসা ছিল। এই সমস্ত কিছু আমি এই অন্ধ আইনের জন্য করেছি। খুনিকে শাস্তি না দিয়ে ছেড়ে দিয়েছিল ওরা। কি করতাম আমি? তার জন্য আমি ওদেরকে শাস্তি দিয়েছি। শাস্তি তুমি নিজে দিয়েছো, ভুল সেটাই। আইনের উপরে ভরসা করে যদি সত্যিটা সামনে আনার চেষ্টা করতে তাহলে হয়তো মনিকার খুনিরা শাস্তি পেয়েও যেত। কিন্তু এবার তোমাদের দুজনের শাস্তি হবে, আর সেটা ফাঁসি।